আজকে সকালে ট্রাম্পের একটা জ্বালাময়ী বক্তব্য আসলে অর্থনৈতিক পরিস্থিতি এবং তেলের বাজারে এক ধরনের অস্থিতিশীলতা তৈরি করেছে। ট্রাম্প একটা যৌক্তিকতা দাঁড় করাতে চেয়েছেন যে তিনি আসলে ইরানে কেন আক্রমণ করলেন। তিনি তার বক্তব্যে যে মৌলিক বিষয়গুলো তুলে ধরেছেন তা আমি সংক্ষেপে বলবো। প্রথমত তিনি বলেছেন যে ইরানের পরমাণু আমেরিকার জন্য হুমকি হয়েছে এবং তিনি প্রথম প্রেসিডেন্ট যিনি ইরানের পরমাণু হামলা থেকে বাঁচাতে ইরানে আক্রমণ করে বসেছেন এবং ইরানে তিনি এ কারণে আক্রমণ করে বসেছেন কারণ দ্বিতীয় আক্রমণের পর 12 জুনের আক্রমণের পরেও ইরান 12 দিনের আক্রমণের পরেও ইরান পরমাণু অস্ত্র উন্নতিকরণ যে প্রযুক্তি তা থেকে ফিরে আসেনি এবং তিনি বলেছেন যে এই 4 সপ্তাহের মধ্যে আমেরিকা এমন একটা শক্তিশালী বাহিনী যারা ইরানের স্থল নৌ এবং বিমান বাহিনী প্রায় ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে এবং তিনি একে ব্যাপক সাফল্য হিসেবে বলেছেন এবং তিনি বলেছেন যে ইরানের সামরিক কমান্ড 4 স্তরের কমান্ডটি ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে এবং রাজনৈতিক নেতৃত্বকে ধ্বংস করে দিয়েছেন এবং তিনি বলেছেন যে আমেরিকা যে মধ্যপ্রাচ্যে আষ্টে পৃষ্ঠে বন্দী ছিল তিনি মার্কিন প্রেসিডেন্ট যিনি আমেরিকাকে স্বাধীন করেছেন। মধ্যপ্রাচ্যের যে তেল নির্ভরতা তার থেকে তিনি স্বাধীন করেছেন এবং এই একটা মজার বিষয় যে আসলে মধ্যপ্রাচ্যের তেল নির্ভরতা বা আষ্টে পৃষ্ঠে জড়িত বা বন্দী অবস্থা থেকে মার্কিন প্রেসিডেন্ট কিভাবে স্বাধীন হন। আমরা জানি যে মধ্যপ্রাচ্যের যে পেট্রোডলার মধ্যপ্রাচ্যের যে তেল বিক্রি করা থেকে তেলের যে এক্সচেঞ্জ অর্থাৎ আমদানি রপ্তানি ডলারের মাধ্যমে করা হয় সেই ডলারই হচ্ছে ট্রেজারি বিল হিসেবে জমা হয় মার্কিন ফেডারেল ব্যাংকে। তাহলে ফেডারেল ব্যাংকে যে আমদানি রপ্তানি হয় অপরোক্ষভাবে এই সমস্ত তেলের আমদানি রপ্তানি থেকে যে আয় করেন সেটা হচ্ছে আমেরিকানরা শেষ পর্যন্ত সেটা আয়টা করেন। তাহলে তিনি এই যে বক্তব্যটা দিলেন এমন একটা সময় তিনি বক্তব্য দিলেন, তিনি বক্তব্য দেওয়ার সময় তেলের দাম ছিল ব্যারেল প্রতি $100 এবং বক্তব্য দেওয়ার সাথে সাথে সেটা হলো এক ঘন্টার মধ্যে হলো $105 এবং বক্তব্য দেওয়া সম্পূর্ণ শেষ হওয়ার পর সেটা হয়ে গেল $108। অর্থাৎ তেলের বাজারের যে অস্থিরতা এই অস্থিরতা তার এই বক্তব্য কাটাতে পারছে না। আরেকটি বিষয়, তিনি নিজেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সফল প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন যে যদি তিনি আক্রমণ না করতেন তাহলে সত্যি সত্যি হচ্ছে ইরান পরমাণু বোমা হামলা করে ফেলত। এখন আরেকটি কাউন্টার আর্গুমেন্ট যেটা হচ্ছে দেখা যাচ্ছে সেটা হচ্ছে অনেকে বলছেন যে ইরানের আসলে এই যুদ্ধে এইভাবে অংশগ্রহণ করা উচিত নয়, কিন্তু ইরানের মানুষের যে বাস্তব অবস্থা সেটা হচ্ছে তারা মনে করেন ইরান ভূমি যদি স্বাধীন থাকে তারা স্বাধীন থাকবেন, তারা মনে করেন ইরান ভূমি যদি পরাধীন থাকেন তাহলে তারা মৃত্যুবরণ করবেন, তাই তাদের কাছে মৃত্যুই হচ্ছে শ্রেয়। এখন এই পরিস্থিতিতে যেটা দেখা যাচ্ছে যে অনেকে বলছেন যে ইরানে ইসরায়েল অথবা আমেরিকা পরমাণু বোমা হামলা চালাতে পারে, কিন্তু চালাচ্ছে না। অন্যদের অন্য বিশ্লেষকদের বক্তব্য যে আসলে চালাতে পারে এই কথাটা সম্পূর্ণ আংশিক সত্য আবার আংশিক অসত্য। কারণ ইরানে যদি হামলা চালায় তাহলে ইরান যে হামলা চালাবে এটা কিন্তু সর্বজন স্বীকৃত ইরানের যে এনরিচ ইউরেনিয়াম তা দিয়ে হচ্ছে বোমা বানানো সম্ভব, তবে তার 90% পর্যন্ত এনরিচ হওয়া প্রয়োজন, কিন্তু এটা 60% পরিমাণ হচ্ছে এনরিচ রয়েছে। আমেরিকা হিরোশিমা এবং নাগাসাকিতে যে বোমা নিক্ষেপ করেছিল সেটা হচ্ছে 75 থেকে 80% ইউরেনিয়াম এনরিচ সমৃদ্ধ বোমা এবং সেই বোমার কিন্তু পরীক্ষা চালানো হয়নি। এখন অনেকে বলছেন যে যদি দুটো ইউরেনিয়াম 60% এনরিচ সমৃদ্ধ বোমা একসাথে একই জায়গায় ফেলা হয় তাহলে সেটা নিশ্চয়ই 90% এনরিচ ইউরেনিয়ামের মতো, অর্থাৎ যেটাকে বলে ব্যাড নিউক্লিয়ার বোম, তার যে ক্ষতি সেটা কোনো অংশে নিউক্লিয়ার বোমার চেয়ে কম হবে না। যদি এই বাস্তবতা সত্য হয়, এটা সত্য হবে যদি ইরান নিউক্লিয়ার বোমা অর্থাৎ পরমাণু বোমা তৈরি না করতে পারে। আবার ইরান যদি পরমাণু বোমা তৈরি করতে পারে তাহলে বাস্তবতাটা হবে ভয়াবহ। একটা পরমাণু বোমা 10 কিলোমিটার বর্গ কিলোমিটার জুড়ে হচ্ছে প্রথম, সেটা হচ্ছে কি তার ব্যাপক রেডিয়েশনের প্রথম বিস্ফোরণে তার এই পর্যন্ত ক্ষতি হয় এবং সেটা হচ্ছে 10 কিলোমিটার থেকে কেউ বলছেন যে এটা আরও ব্যাপ্তি আকার ধারণ করে, অর্থাৎ একটি শহরকে ধ্বংস করে দিতে পারে। তাহলে এই বোঝা যাচ্ছে যে যদি ইরান পাল্টা হামলা চালায় এবং পরমাণু বোমা হামলা চালায় তাহলে ইসরায়েল এবং ইহুদি এবং সেমিটিক যে সভ্যতা সেই সভ্যতা বলে কিছু থাকবে না। এর ফলশ্রুতিতে এখন দেখা যাচ্ছে যে
এই যে আক্রমণ, সেই আক্রমণটা কিন্তু পিছিয়ে যাচ্ছে। আসলে এই ইউরেনিয়াম অর্থাৎ এই পারমাণু হামলার কিন্তু যে সম্ভাবনা সেটা কিন্তু কমে আসছে। আরেকটা যে জটিল বিষয় দেখা দিয়েছে সেটা হচ্ছে এরকম, আমি বলেছি সুয়েজ কালে আলোচনায়, যখন সুয়েজ কাল নিয়ে ব্রিটেন যুদ্ধে অংশগ্রহণ করলো তখন আমেরিকা ব্রিটেনের কাছে তাদের যে পাওনা ডলার তা কিন্তু চেয়ে বসলো, যাতে করে 15% ব্রিটেন রিজার্ভ কমে গেছে। এখন যেটা বিষয়, আমরা জানি যে আমেরিকার যে আয়, আমদানি এবং রপ্তানি ব্যয় এবং তাদের ব্যালেন্স অফ পেমেন্ট হচ্ছে নেগেটিভ, অর্থাৎ তাদের জাতীয় আয় হচ্ছে নেগেটিভ, অর্থাৎ তাদের আয়ের চেয়ে খরচ বেশি। এবং সে অনুযায়ী আমেরিকা সারা বিশ্বের কাছে 39 ট্রিলিয়ন ডলার হচ্ছে ঋণী। এবং আমেরিকার টাকা না থাকা অবস্থায় নতুন করে ডলার যে ছাপে, সেই ডলার ছাপে একটা ট্রেজারি বিল, অর্থাৎ একটা ডিড বা ডকুমেন্টের মাধ্যমে, যেখানে বলা হয় যে ফেডারেল ব্যাংক সরকারকে $1 বিলিয়ন ঋণ দিচ্ছে এই ডকুমেন্টের বিপরীতে। এখন চীন সরকার এই ডকুমেন্টগুলো অর্থাৎ এই ট্রেজারি বিলগুলো কিন্তু কিনে নিয়েছে আমেরিকা থেকে। এখন যদি যুদ্ধের ভয়াবহ পরিস্থিতি আরও নেগেটিভ হয় এবং চীন যদি তার এই ট্রেজারি বিলগুলো বিক্রি করে আমেরিকার কাছে অর্থ চেয়ে বসে, তাহলে এই আমেরিকা এই অর্থ কোথা থেকে পরিশোধ করবে? এটাকে আমেরিকার পক্ষে পরিশোধ করা সম্ভব না। তাহলে দেখা যাচ্ছে যে ইউএসএ এই ট্রেজারি বিল যেই দেশের কাছে আছে অর্থাৎ চীন, তাহলে চীন আমেরিকার জন্য একটা সম্ভাব্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। আবার অনেকে এটা বলছেন যে হরমুজ প্রণীত আক্রমণের মাধ্যমে আমেরিকা কিন্তু ব্রিটেন এবং ফ্রান্সের পরিণতি ভোগ করতে যাচ্ছে। এই পৃথিবীতে পরাশক্তি হিসেবে আবার উত্থান হতে যাচ্ছে চীন এবং রাশিয়ার। এবং চীন এবং রাশিয়া যখন ইরানে পরমাণু হামলা চালাতে যাবে, তারা অবশ্যই সেক্ষেত্রে বক্তব্য দিবে অথবা বিরোধিতা করবে। কারণ এই পৃথিবী তৃতীয়বারের মতো অথবা দ্বিতীয়বারের মতো পরমাণু বোমা যুদ্ধ আর সহ্য করার মতো অবস্থায় নেই। তাহলে এই পরিস্থিতি দেখা যাচ্ছে যে যুদ্ধ সহসা শেষ হচ্ছে না। আমেরিকান প্রেসিডেন্ট কখনোই হার মেনে নেবে না, কারণ এটা আমেরিকার অস্তিত্বের লড়াই, আমেরিকার অর্থনীতির লড়াই, আমেরিকার জাতীয় সম্মানের লড়াই। তাহলে এই যুদ্ধ 2-3 সপ্তাহ আরও দীর্ঘায়িত হবে এবং অতক্ষণ পর্যন্ত দীর্ঘায়িত হবে যতক্ষণ পর্যন্ত না ইরান সমঝোতা করতে রাজি না হয়, অথবা যতক্ষণ পর্যন্ত না আমেরিকা এই ইরানের বৈধ অধিকার অর্থাৎ টোল দিয়ে সুয়েজ ক্যানেলের দিয়ে জাহাজ পরিবহন যে স্বাভাবিক একটা প্রক্রিয়া এটা স্বীকার না করে নেয়। এর আগ পর্যন্ত আমাদের ধৈর্য ধারণ করতে হবে এবং বিশ্ব অর্থনীতি কোন দিকে যায়